চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের অনেক স্বপ্নের একটা টুর্নামেন্ট, অনেক স্বপ্ন, অনেক আশা দেখেছিল তারা, অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই টুর্নামেন্ট তারা করতে পারে কি না সেটা নিয়েও অনেকবার প্রশ্ন উঠেছে। অবশেষে সব বাধা অতিক্রম করে পাকিস্তানের সেই স্বপ্নের প্রায় ২৮ বছর পর পাকিস্তানের সেই স্বপ্নের টুর্নামেন্ট পাকিস্তানে শুরু হয়েছে। আইসিসির কোনো টুর্নামেন্ট পাকিস্তানে শুরু হয়েছে, কিন্তু শুরুটা কি পাকিস্তানের মন মতো হয়েছে? মোটেই না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তান উদ্বোধনী ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে, যেটা গত 10 দিনে পাকিস্তানের নিউজিল্যান্ডের কাছে 3 নম্বর হার। আগের দুইটা তারা ট্রাই নেশন সিরিজে দুইটা ম্যাচ হেরেছে, আজকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটা নিউজিল্যান্ডের কাছে হেরেছে। কিন্তু এখন আমি যদি একটা প্রশ্ন করি অথবা আমি যদি একটা কথা বলি যে এটা হতে পারে, আপনাদের কি বিশ্বাস হবে? সেটা হচ্ছে এই প্রথম ম্যাচ হারার মধ্য দিয়েই পাকিস্তানে যদিও আর দুইটা ম্যাচ আছে, বাট এই প্রথম ম্যাচ হারার মধ্য দিয়ে পাকিস্তান ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। মানে অর্থাৎ আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো পাকিস্তানের সেমিফাইনালের খেলা সম্ভাবনা নেই বললেই চলে, অথবা পাকিস্তান সেমিফাইনালে আর যেতে পারছে না মনে হতে পারে। কিন্তু আমি এই কথাটা কেন বলেছি সেটার বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলোই আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। কারণ হচ্ছে পাকিস্তানের বাকি যেই দুইটা ম্যাচ, সেই দুইটা ম্যাচ পাকিস্তানকে খেলতে হবে ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে। ভারতের সাথে তাদের খেলতে হলে তাদের যেতে হবে দুবাইতে, মানে নিজের দেশ ছেড়ে দুবাইতে যেতে হবে, সেখানে গিয়ে ভারতের সাথে খেলতে হবে। আর আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড কি সেটা সবাই জানে। মানে খেলা যারা দেখে, মোটামুটি নিয়মিতও দরকার পড়ে না, জাস্ট খেলা যারা শুধু টুর্নামেন্টে দেখে তারাও জানে খুব ভালো করেই পাকিস্তান আইসিসির টুর্নামেন্টে এখন পর্যন্ত ইতিহাসে একটা মাত্র ম্যাচ জিতেছে ভারতের সাথে। আর বর্তমান প্রেক্ষাপটও যদি আমরা বিবেচনা করি, বর্তমান দুই দলের কথাও যদি আমরা বিবেচনা করি, সেই দুই দলের ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান কোনো দিক থেকেই এগিয়ে নেই ভারতের সাথে। হয়তোবা যদি আমি দেখি ব্যাটিংয়ে পাকিস্তান কোনোভাবে এগিয়ে নেই, ভারতের যে ব্যালেন্সড যে মিক্সচার আছে তাদের টিমের মধ্যে, যেই ব্যাটিং কম্বিনেশন তারা আছে, একজন যদি না হয় টপ অর্ডার যদি ফল করে তাহলে তাদের মিডল অর্ডার ধরবে, ইভেন তাদের লোয়ার মিডল অর্ডারের যেই টার্মটা আছে সেই টার্মও, সেখানেও তাদের বেশ অভিজ্ঞ এবং ভালো করার মতো, দলের হাল ধরার মতো ব্যাটসম্যান আছে, যেটা পাকিস্তানের ল্যাকিংস আছে। আবার অন্যদিকে যদি আমরা বলি স্পিন ডিপার্টমেন্টে শুধু পাকিস্তান না, স্পিন ডিপার্টমেন্টে পাকিস্তানের চাইতে না, শুধু যে স্পিন ডিপার্টমেন্টে ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটা, আর কিংবা সবচেয়ে শক্তিশালী দল। তো সব বিবেচনা, এই দুইটা বিবেচনায় ভারত অবশ্যই এগিয়ে থাকবে। পাকিস্তান খাতা কলমে কিংবা যদি আলোচনার ক্ষেত্রে যদি এগিয়ে থাকে সেটা হচ্ছে পেস ডিপার্টমেন্টে, পেসে তারা এগিয়ে থাকবে। আজকে তারা তাদের পূর্ণ শক্তির পেস এটা খেলিয়েছে বলা চলে, কিন্তু আমরা দেখেছি রেজাল্ট, তাদের কোনো পেসারই সেভাবে নিউজিল্যান্ডের ব্যাটারদের সামনে ইম্প্যাক্ট রাখতে পারেননি। মোটামুটি 3 জন ব্যাটার খেলেছেন, 3 জন ব্যাটার আজকে নিউজিল্যান্ডের ব্যাটিং করেছেন, মানে বোলার মতো ব্যাটিং করেছেন, আর এই 3 জন ব্যাটারের কাছেই পাকিস্তান বোলাররা ধরাশায়ী হয়েছে। আমি যদি ভুল না করি পাকিস্তান তাদের 6 জন কিংবা 7 জন বোলার ইউজ করেছেন আজকে, তাদের মধ্যে একজন বোলার শুধু ইকোনমি 5-এর নিচে রাখতে পেরেছেন। তো বুঝাই যায়, আর তাদের মধ্যে অবশ্যই পেস বোলার নেই, পেস বোলারদের মধ্যে কেউ 7-8 ইকোনমিতেও বল করেছেন। তো এই ব্যাপারটা থেকেই বোঝা যায় যে ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে, ইন্ডিয়ার যে পাওয়ার হাউস আছে ব্যাটিংয়ে, সেখানে পাকিস্তানের পেসাররা কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবেন আজকের ম্যাচ থেকে একটু আন্দাজ করা যায়। কারণ আমি যদি বলি পাকিস্তানের মেইন যেই পেস অ্যাটাকের যে মেইন অ্যাটাক অথবা যেই দায়িত্ব যার কাঁধে সবচেয়ে বেশি পড়ে, তিনি হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। সেভাবে কিন্তু তাকে এখন দেখা যাচ্ছে না, কারণ তার মূল যেই শক্তিটা, তার যে মূল শক্তিটা থাকে হচ্ছে নতুন বলে উইকেট এনে দেওয়া, কিন্তু সেটা তিনি করতে পারছেন না ইদানিং কালে, সেটা দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে ভারতের সাথে পাকিস্তানের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। আরেকটা দল থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের খেলা পাকিস্তানের সাথে রাওয়ালপিন্ডিতে। মোটামুটি সব বিবেচনায় পাকিস্তান, হোম কন্ডিশন, তারপর হচ্ছে র্যাঙ্কিং বিবেচনায়, সব বিবেচনায়। আবার বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না সাম্প্রতিককালে, গত বছরটা ওয়ানডের জন্য বাংলাদেশের একদমই ভালো যায়নি। তাই সব কিছু বিবেচনাতে বাংলাদেশ পাকিস্তানের চাইতে পিছিয়ে থাকবে। তবে রাওয়ালপিন্ডির যেই মাঠে খেলা, সেই মাঠে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে কদিন আগেই
অন্য ফরম্যাটে হলেও হারানোর গৌরব কিন্তু বাংলাদেশ পেয়েছে। দুই ম্যাচের যে কমাস আগেই 2 ম্যাচের যেই টেস্ট সিরিজ হয়েছে সেই টেস্ট সিরিজ বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে এসেছে পাকিস্তানকে। তো সেই আত্মবিশ্বাস টাইগারদের থাকবে। তার উপর হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশি ক্যাপ্টেন, তার কথার মধ্যে আমি কনফিডেন্স দেখতে পাচ্ছি। যদি সেই কনফিডেন্স, আর তিনি বলছেন তার টিম ব্যালেন্স, তার টিম যেই কোনো টিমকে হারাতে পারে, ওই ব্যালেন্স টিমের যেই কথার কার্যকারিতা যদি মাঠে দেখা যায়, পাকিস্তান আজকে যেই পারফরমেন্স দেখিয়েছে, আমার বিশ্বাস পাকিস্তান বাংলাদেশের সাথে হারবে। আর যদি পাকিস্তান বাংলাদেশের সাথে নাও হারে, তবুও 2টা হার পাকিস্তানের ইতিমধ্যেই নিশ্চিত বলা যায়। এই 2টা হারে পাকিস্তানকে সেমিফাইনালে নিবে কি না সেই প্রশ্ন খুব ভালোভাবেই উঠবে। এবার আমি আরেকটা কথা বলতে চাই দর্শক, পাকিস্তানকে যদি পাকিস্তান এই ম্যাচ হারার কারণে যদি সেমিফাইনাল থেকে বাদ পড়ে, কিংবা সেমিফাইনালে যদি পাকিস্তান উঠতে না পারে, এই দায়ভারটা সবচেয়ে বেশি কার কাঁধে পড়বে? এমন প্রশ্ন যদি আমাকে কেউ করে, আমি বলবো বাবর আজমের কাঁধে পড়বে। কারণ বাবর আজম পাকিস্তানের প্রধান ব্যাটিং ভরসা। এটা তিনি কম ফর্মে থাকুন কিংবা বেশি ফর্মে থাকুন কিংবা একদমই অফ ফর্মে থাকুন, তিনি টিমে আছেন মানে পাকিস্তানের প্রধান ভরসার একজন, অথবা সরাসরি প্রধান ভরসা বাবর আজম। আজকে যখন শুরুর দিকে পাকিস্তানের ব্যাটিংটা খুবই টাইট ব্যাটিং ছিল, তারা রানই তুলতে পারছিল না। প্রথম 10 ওভারে, পাওয়ার প্লের প্রথম 10 ওভার অর্থাৎ 60 বলে পাকিস্তানের স্কোরে রান ছিল মাত্র 22। আর ওই টাইমেই হচ্ছে 2 উইকেট তাদের ছিল না, মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল প্রথম 2 উইকেট তারা হারিয়েছেন। তো এই 2 উইকেট হারানোর পর বাবর আজম পাকিস্তানকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, নিজের কাঁধে দলের ভার নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা কিভাবে, এখানেও প্রশ্ন আসে। কারণ আপনার স্কোর বোর্ডে আপনার সামনে 321 রানের টার্গেট, সেখানে বাবর আজম আজকে 50 করেছেন, আমি যদি ভুল না করি 82 বল অথবা 83 বল তিনি খেলেছেন, অর্থাৎ 80+ বল তিনি খেলেছেন 50 রানের জন্য। ঠিক আছে, মানা গেল যে তিনি দলের ভারটা নিতে চেয়েছেন নিজের কাঁধে, অথবা দলকে টেনে নেওয়ার জন্য তিনি একটু স্লো খেলেছেন, এরপর তিনি মেরে খেলবেন। 80 বল যেহেতু তিনি খেলে ফেলেছেন, সেখানে মোটামুটি 15 ওভারের মতো তিনি খেলে ফেলেছেন, অথবা 14 ওভার। এরপর তিনি সেট হয়েছেন, 50 করার পর তিনি হাত খুলে খেলার যখনই চেষ্টা করেছেন, তখনই তিনি সাজঘরের টিকিট কাটা হয়ে গেছে তার। 89 বলে তিনি 62 কি 63 রান করেছেন, অথবা 64 রান তিনি করেছেন। কিন্তু 64 রানের জন্য তিনি যে এই যে লম্বা সময়টা মাঠে নষ্ট করে গেছেন, কিংবা লম্বা সময়টা বলগুলোকে তিনি নষ্ট করে গেছেন, সেইটার কিন্তু খেসারত পাকিস্তানকে দিতে হয়েছে। যদিও পাকিস্তান সেভাবে কোনো ব্যাটাররাই কিছু করতে পারেননি, কিন্তু বাবর আজমের এতক্ষণ ক্রিজে থাকার পরেও বাবর আজমের এভাবে আউট হয়ে চলে যাওয়া পাকিস্তানকে ভুগিয়েছে। কারণ বাবর আজম যেই আশায় তিনি ধরে খেলেছেন, যেই আশায় তিনি একের পর এক বল ডট খেলেছেন, সেই আশা তিনি পূর্ণ করতে পারেননি। কারণ 83 বলে 50 করা একটা প্লেয়ারের কাছ থেকে সবাই আশা করবে, তার টিম আশা করবে, দর্শকরা আশা করবে যে তিনি সেট হয়ে দলকে একটা পর্যায়ে নিয়ে যাবেন, কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। তারপরে ব্যাটাররা আসলে তাদের তেমন কিছুই করার ছিল না। ফাখার জামান বেশ কিছুক্ষণ বাবর আজমকে সঙ্গ দিয়েছেন, তবে তিনিও অনেক বল খেলেছেন, প্রায় যা রান করেছেন তার প্রায় ডাবল বল তিনি খেলেছেন। কারণ তিনি ইনজুরিতে ছিলেন, ইনিংসের ম্যাচের দ্বিতীয় বলে তিনি ইনজুরিতে পড়েছেন। তারপর টপ অর্ডারে তাকে নামতে দেখা যায়নি, তিনি 4-5 আমি যদি ভুল না করে 5 নম্বরে তিনি ব্যাটিং করতে নেমেছেন সেখান থেকে, অথবা 4 নম্বরে। সেখান থেকে তিনি যে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা তিনি করেন সেটা করার তিনি চেষ্টা করেছেন, কিন্তু ইনজুরি নিয়ে তিনি খুব বেশি দূর যেতে পারেননি। পাকিস্তানকে জিতানোর অথবা পাকিস্তানকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টাটা বেশ ভালোভাবেই করছিলেন সালমান আগা, যার উপর পাকিস্তানের মিডল অর্ডারের যে ভরসাটা থাকে। সালমান আগা তিনি তার ভরসার কাজটা তিনি করতে চেয়েছেন। তিনি যেই টার্গেটটা পাকিস্তানের সামনে ছিল, যে বড় টার্গেটটা পাকিস্তানের সামনে ছিল, সেটার লক্ষ্যেই তিনি ব্যাট চালিয়েছেন। আমি যদি ভুল না করি 28 বলে তিনি 40+ রান করেছেন, 40-42 রান তিনি করেছেন। তারপর কিন্তু তিনিও নিজেকে ধরে রাখতে পারেননি, নিজেকে ক্রিজে রেখে, নিজের উইকেটকে ক্রিজে বাঁচিয়ে রেখে দলের জন্য খেলে যাওয়া, সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। তিনি 50 পর্যন্ত যেতে পারেননি, 42-43 রানে তাকে ফিরে যেতে হয়েছে। তবে তিনি যে অ্যাগ্রেসিভ ওয়েতে খেলার দরকার ছিল, সেই অ্যাগ্রেসিভ ওয়েতে তিনি খেলার চেষ্টাটা করেছেন। সর্বশেষ চেষ্টাটা পাকিস্তানের তরফ থেকে করেছেন খুশদিল শাহ, যদিও ততক্ষণে পাকিস্তানের জয়ের আশা একদমই ফিকে হয়ে গেছে। আমরা দেখেছি যে টিভিতে
বাবর আজম যখন আউট হয়েছেন তখনই পাকিস্তানের দর্শকরা মাঠ থেকে বের হয়ে যাওয়া শুরু হয়েছে, কারণ তারা বুঝে গেছে যে এই ম্যাচে পাকিস্তানের আর জয় সম্ভব না। এই ম্যাচটা তারা মাঠে থাকার চেয়ে বাড়িতে যাওয়াটাই বেশি প্রেফার করেছেন, সেটাই হয়েছে। খুশদিল শাহ চেষ্টা করেছেন, 70-এর মতো রান তিনি করেছেন, 60 থেকে 70-এর মতো রান তিনি করেছেন, কিন্তু তাতে শুধু পরাজয়ের ব্যবধানটা কমিয়েছে। তো মোদ্দা কথা, পাকিস্তানের যত উত্তেজনা ছিল, পাকিস্তানের মানুষের যত উত্তেজনা ছিল এই আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে, আইসিসির একটা টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানে সব জায়গায় আমরা দেখেছি যে একটা খুশির, একটা উৎসবের ভাব ছিল, সেটা কিন্তু আজকের ম্যাচেই, প্রথম ম্যাচেই ফিকে হয়ে গেছে। আর সেই ফিকে হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্নটা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমিফাইনালের স্বপ্নটাও ফিকে হয়ে গেছে। আর যদি এটাই যদি সত্য হয়, সেমিফাইনাল যদি পাকিস্তান যেতে না পারে, বাবর আজমের কাঁধে একটা বড় বোঝাটাই পড়বে, অথবা এই দায়টা বাবর আজমের কাঁধেই পড়বে। এই ছিল আজকের ম্যাচ নিয়ে কথা। দর্শক, ক্রিকেটের সব খবর আমরা, সব বিশ্লেষণ, সব খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেটার জন্য আপনাদের জাস্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ক্রিক ফ্রেন্সির যত ধরনের প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ক্রিক ফ্রেন্সির ওয়েবসাইট, সব জায়গায় আপনাদের ফলো দিতে হবে। ধন্যবাদ।